ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিন্ডল ওয়েলথ। আমি সুজাত। আজকে আবার নতুন একটা টপিক নিয়ে এসেছি। আজকের টপিক হচ্ছে হাউ টু ম্যানেজ ইনভেস্টমেন্ট রিস্ক। কিভাবে আপনি আপনার ইনভেস্টমেন্ট রিস্ককে ম্যানেজ করবেন। কন্ট্রোলিং রিস্ক ইজ দ্য কি অফ ইউর ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। তো কিভাবে আপনি আপনার রিস্ককে কন্ট্রোল করবেন, তো চলুন জেনে নিই কীভাবে আপনি আপনার রিস্ককে কন্ট্রোল করবেন। There are three main ways to control risks. প্রথম হচ্ছে ডাইভার্সিফিকেশন উইথ প্রপার অ্যাসেট অ্যালোকেশন, সেকেন্ড ইজ ইনভেস্টিং কনসিস্টেন্টলি, অ্যান্ড থার্ড ইজ ইনভেস্টিং ওভার এ লং পিরিয়ড অফ টাইম। এই তিনখানা পয়েন্টস আছে। এই তিনখানা পয়েন্টসকে যদি আমরা ফলো করি, আমি আমার ইনভেস্টমেন্ট রিস্ককে কন্ট্রোল করতে পারবো। তো আমরা জেনে নিই প্রত্যেকটা পয়েন্টের ডিটেলসে। তো প্রথম পয়েন্টস কি? প্রথম পয়েন্টস হচ্ছে ডাইভার্সিফিকেশন উইথ প্রপার অ্যাসেট অ্যালোকেশন। এবার অ্যাসেট অ্যালোকেশন কি? হোয়াট ইজ অ্যাসেট অ্যালোকেশন? অ্যাসেট অ্যালোকেশন ইজ এ মিক্সিং অফ মাল্টিপল অ্যাসেট ক্লাস। মাল্টিপল অ্যাসেট ক্লাস কথার অর্থ হচ্ছে লাইক ইকুইটি, ডেট, গোল্ড, ডিফারেন্ট অ্যাসেট ক্লাস। দিস ইজ কল্ড অ্যাসেট অ্যালোকেশন। অ্যাসেট অ্যালোকেশনের একটা কমন রুলস আছে। রুলস কি? ইজ এ কমন রুলস হচ্ছে রুল অফ 100। হোয়াট ইজ রুল অফ 100? রুল অফ 100 হচ্ছে যে 100 মাইনাস ইউর এজ। ধরুন আপনার এজ এখন 30, 100 থেকে 30 মাইনাস করলে কত হলো? 70। তো 70% যাওয়া উচিত ইকুইটি পোর্শনে অ্যান্ড 30% যাওয়া উচিত ডেট পোর্শনে। ধরুন আপনার এজ হচ্ছে 50, তাহলে 50% যাওয়া উচিত ইকুইটি পোর্শনে অ্যান্ড 50% যাওয়া উচিত ডেট পোর্শনে। যদি আপনার এজ হয়ে থাকে 40, তাহলে 60% যাওয়া উচিত ইকুইটি পোর্শনে অ্যান্ড 40% যাওয়া উচিত ডেট পোর্শনে। কিন্তু এটা না যে 100 রুলস সবারই ক্ষেত্রে প্রযোজ্য না। স্পেসিফিক সিচুয়েশন, আপনার যদি সিচুয়েশন অন্য থাকে, আপনার যদি কন্ডিশনস অন্য থাকে, আপনার যদি রিকোয়ারমেন্ট অন্য থাকে, সেই অনুযায়ী আপনাকে অ্যাসেট অ্যালোকেশন করা উচিত। তাই এটাই বলবো, শুধু রুল 100 সবসময় ইউজ হয় না। আপনি আপনার নিজস্ব অ্যাসেট অ্যালোকেশন করতে গেলে আপনি সবসময় আপনার যে ফিনান্সিয়াল কনসালটেন্ট আছে, সার্টিফাইড ফিনান্সিয়াল কনসালটেন্ট আছে, তার সাথে যোগাযোগ করুন। তার সাথে কনসাল্ট করে আপনি আপনার অ্যাসেট অ্যালোকেশন করবেন। আপনাদের যদি ফ্রি অফ কস্ট মডেল পোর্টফোলিও লাগে, ইভেন আপনি যদি আপনার অ্যাসেট অ্যালোকেশন করাতে চান, আমাদের যে ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে, বোর্ড লাইন নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করুন। ফ্রি অফ কস্ট আপনি আপনার মডেল পোর্টফোলিও পেয়ে যাবেন। ইভেন আপনার যে প্রপার ওয়েতে অ্যাসেট অ্যালোকেশন সেটাও পেয়ে যাবেন টোটালি ফ্রি অফ কস্ট। আমাদের যে ডেসক্রিপশনে নাম্বারটা আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। থ্রু মেলের মাধ্যমে, আপনাকে ব্রাঞ্চেও আসতে হবে না, আমাদের অফিসেও আসতে হবে না, আপনি থ্রু মেলের মাধ্যমে আপনার মডেল পোর্টফোলিও পেয়ে যাবেন ফ্রি অফ কস্ট। হোয়াই অ্যাসেট অ্যালোকেশন ইজ ইম্পর্টেন্ট? তো অ্যাসেট অ্যালোকেশন ইম্পর্টেন্ট কেন আমরা আগে জেনে নিই। তো আমাদের একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল দিয়ে জেনে নেব। দুটা সিনারিও আছে এক্সাম্পলে, সেই দুটা সিনারিও দিয়ে আমরা জেনে নেব। প্রথম সিনারিও কি? প্রথম সিনারিও হচ্ছে এক ব্যক্তি যিনি 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডে। তো 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, তিনি প্রথম বছর সেই 20 লাখের রিটার্ন পেলেন 15%। তো 20 লাখের 15% রিটার্ন হচ্ছে 23 লাখ টোটাল দাঁড়াচ্ছে। সাডেনলি সেকেন্ড ইয়ার 30% মার্কেট কারেকশন হয়। তো 30% মার্কেট কারেকশনের পর সেই 23 লাখের ভ্যালু দাঁড়াচ্ছে 16,10,000। থার্ড ইয়ার গিয়ে যে কারেকশন 30% কারেকশন হয়েছিল, সেই কারেকশনটা রিবাউন্ড হলো। যখনই রিবাউন্ড হয়, সেই 16,10,000-এর ভ্যালু দাঁড়াচ্ছে 20,93,000। তো থার্ড ইয়ারে গিয়ে ওনার ইনভেস্টমেন্টের ভ্যালু দাঁড়ালো 20,93,000, নট 2093, মানে 20,93,000। একটা সিনারিও নাম্বার টু হচ্ছে যে 20 লাখের মধ্যে 12 লাখ টাকা ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করেছে অ্যান্ড 8 লাখ টাকা ডেট ফান্ড ইন দ্য সেন্স শর্ট ডিউরেশন ফান্ড আছে, সেই শর্ট ডিউরেশনে ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করেছে। এজিউমিং করছেন 8% করে রিটার্ন পাবেন শর্ট ডিউরেশনে। তো 12 লাখ টাকা, 20 লাখ টাকার মধ্যে 12 লাখ টাকা থাকলো ইকুইটি ফান্ডে, 8 লাখ টাকা থাকলো ডেট ফান্ডে। সেম কন্ডিশন, 15% প্রথম বছর। তো 12 লাখ টাকা 15% দাঁড়াচ্ছে 13,80,000। সেম কন্ডিশন সেকেন্ড ইয়ারেও 30% মার্কেট কারেকশন করলো, 30% মার্কেট কারেকশন করে সেই 13,80,000 দাঁড়ালো 9,66,000। সেম কন্ডিশন থার্ড ইয়ারে সেই 9,66,000 30% গ্রোথ, মানে রিবাউন্ড করলো মার্কেট। রিবাউন্ড করার পর তার ভ্যালু দাঁড়ালো 12,55,000। তার সাথে যে ডেট ফান্ড ছিল, প্রথম বছর 8% পেয়েছে, তাতে পেয়েছে 8,64,000। দ্বিতীয় বছরও 8% পেয়েছে, যে বছর মার্কেট কারেকশন হয়, সেখানেও পেয়েছে 9,33,000। যখনই মার্কেট কারেকশন হলো, সাথে সাথে এই ডেট ফান্ডের যে টাকাটা আছে 9,33,000 সাথে ইকুইটি ফান্ডে সুইচ করে নিল। সুইচ করাতে যখনই রিবাউন্ড হলো মার্কেট,
আবার সেই 30% যে কারেকশন ছিল সেই কারেকশন আবার রিভাইভ করলো, সাথে সাথে 9,33,000 ভ্যালু দাঁড়ালো 12,13,000। তো টোটাল 20 লাখের ভ্যালু দাঁড়াচ্ছে 24,68,000। আপনি এবার প্রথমটা জেনে নিন। প্রথম দাঁড়াচ্ছে 3 বছর পর দাঁড়াচ্ছে 20,93,000, অ্যান্ড সেকেন্ড যে সিনারিও আছে তাতে দাঁড়াচ্ছে 24,68,000। তো দুই সিনারির মধ্যে গ্যাপ কত হচ্ছে? 3,75,000। তাহলে আপনি ভাবেন, প্রথম যে সিনারিওতে 100% উনি ইকুইটিতে ইনভেস্টমেন্ট করে দিয়েছেন, তাতে মার্কেট কারেকশন হলো, মার্কেট আপ হলো, রিবাউন্ড হলো, তাতে ওনার ভ্যালু দাঁড়ালো 3 বছরের মাথায় 20,93,000। সেকেন্ড সিনারিওতে উনি কিছু পোর্শন ডেট ফান্ডে ট্রান্সফার করেছিলেন, অ্যান্ড ডেট ফান্ডে ট্রান্সফার করার পর উনি রিব্যালেন্সিং করলেন, তাতে ওনার মার্কেট ভ্যালু দাঁড়ালো 24,68,000। জানেন কেন হলো? ডিউ টু প্রপার অ্যাসেট অ্যালোকেশন। তো আপনি সবসময় মনে রাখবেন যে আপনি ঠিকঠাক যদি অ্যাসেট অ্যালোকেশন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার ইনভেস্টমেন্টে গ্রোথ পাবেন। তো আপনি যখনই ইনভেস্টমেন্ট করবেন প্রপার ওয়েতে অ্যাসেট অ্যালোকেশন করবেন। হ্যাঁ, আরেকটা আবার বলছি, আপনি অ্যাসেট অ্যালোকেশনের যদি কোনো দরকার লাগে, ডেফিনেটলি আমাদের বোর্ডলাইন নাম্বারে ফোন করবেন। ফ্রি অফ কস্ট আমরা অ্যাসেট অ্যালোকেশন করতে সহযোগিতা করি উইথ প্রপার রিস্ক ক্যাপিটাল, মানে আপনার যে রিস্ক ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী আমরা অ্যাসেট অ্যালোকেশন করি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইনভেস্টিং কনসিস্টেন্টলি। ইনভেস্টিং কনসিস্টেন্টলি কথাটা হচ্ছে রেগুলার ইনভেস্টমেন্ট। রেগুলার ইনভেস্টমেন্টে আপনার কী বেনিফিট পাবেন? ইউ উইল গেট বেনিফিট অফ রুপি কস্ট অ্যাভারেজিং। এবার রুপি কস্ট অ্যাভারেজিং কি? রুপি কস্ট অ্যাভারেজিং হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট, যেটাতে আপনি প্রত্যেক মাসে, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা উইকলি আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন, ইভেন হায়ার প্রাইস, ইভেন লোয়ার প্রাইস। কোনো সময় আপনার হায়ার প্রাইসে, কোনো সময় লোয়ার প্রাইসে। যে অ্যাভারেজ প্রাইসটা হয় সেই অ্যাভারেজ প্রাইসটাকে বলে রুপি কস্ট অ্যাভারেজিং। এবার আমরা জেনে নিই রুপি কস্ট অ্যাভারেজিং কীভাবে আমাদের ইনভেস্টমেন্টের রিস্ককে কন্ট্রোল করে, একটা এক্সাম্পল দিয়ে। তো এক্সাম্পলটা হচ্ছে, ধরুন আপনি মান্থলি 2,000 টাকা করে ইনভেস্টমেন্ট করছেন, 2,000 মান্থলি। ধরেন আপনি জানুয়ারি 2019-এ আপনি মান্থলি 2,000 ইনভেস্টমেন্ট করছেন কোনো একটা ফান্ডে, সেই ফান্ডের এনএভি হচ্ছে 40 রুপিস। তো আপনি যদি এনএভি 40 রুপিস হয়, তো সেই সময় আপনি ইউনিট পাবেন 50। 2,000 ডিভাইডেড বাই হচ্ছে 40, তাহলে এনএভি ইউনিটস হচ্ছে 50। আপনি সেম পোর্শনে আপনি ফেব্রুয়ারি মাসে আবার 2,000 টাকা ইনভেস্টমেন্ট করলেন অ্যাট দ্য রেট অফ 48 রুপিস এনএভিতে, আপনি ইউনিট পেলেন 41। আপনি মার্চে আবার 2,000 টাকা ইনভেস্টমেন্ট করলেন রেট অফ 42, আপনি আবার 47 ইউনিটস পেলেন। এপ্রিল মাসে আবার 34 টাকা এনএভিতে আপনি ইনভেস্টমেন্ট করলেন, আপনি ইউনিট টোটাল পেলেন 58। মে মাসে 28 টাকা, তখন এনএভি প্রাইস 28 চলে আসলো, তখন আপনি ইউনিট পেলেন 71। আপনি চিন্তা করেন, আপনি নিজে দেখেন যে যখনই ইউনিট প্রাইস কমছে তখনই নাম্বার অফ ইউনিটস বাড়ছে। এখন ইউনিট প্রাইস কত আছে এখানে? 28। মে মাসে আপনি 28, আপনি নাম্বার অফ ইউনিট কত পাচ্ছেন? 71। সেম আপনি জুন মাসে 30 ইনভেস্টমেন্ট করলেন, 30 রুপিসে 2,000 ইনভেস্টমেন্ট করলেন, 30 রুপিস পার ইউনিট প্রাইস, আপনি ইউনিট কত পেলেন? 66। সেম আবার জুলাই মাসে 50 রুপিস ইউনিট প্রাইস, আপনি পেলেন 40 ইউনিটস। 42 আপনার আগস্টে 42, আপনি ইউনিট পেলেন 47। সেম সেপ্টেম্বরে হচ্ছে 44, আপনি ইউনিট পেলেন কত? 45। সেম অক্টোবরে ইউনিট প্রাইস কত হচ্ছে? 32, আপনি ইউনিট পেলেন 62। সেম নভেম্বরে ইউনিট প্রাইস হচ্ছে 36, আপনি ইউনিট পেলেন 55। লাস্টে জানুয়ারিতে আমি এক বছরে যদি ক্যালকুলেশন করি, ডিসেম্বরে এগেইন আপনার ইউনিট প্রাইস চলে আসলো 40। প্রথম শুরু করেছিলেন 40-তে, ইউনিট প্রাইস ডিসেম্বর আবার 40, আপনি ইউনিট কত পেলেন? 50। তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত হলো? টোটাল ইনভেস্টমেন্ট হলো 24,000 টোটাল 12 মাসে ইনভেস্টমেন্ট করলেন, অ্যান্ড আপনার টোটাল ইউনিটস দাঁড়ালো এখানে, আপনি যদি 12 মাসের ক্যালকুলেশন করেন, অ্যাড করেন, টোটাল ইউনিট দাঁড়ালো 637 ইউনিট। তো টোটাল 637 ইউনিট টোটাল ক্যালকুলেশন হলো। তাহলে ইউনিট প্রাইস কত হলো? 24,000কে যদি আপনি 637 দিয়ে ভাগ দেন, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ইউনিট প্রাইস কত দাঁড়াচ্ছে? 37 টাকা 67 পয়সা। তাহলে আপনার ইউনিট প্রাইস, অ্যাভারেজ ইউনিট প্রাইস কত দাঁড়ালো? 37 টাকা 67 পয়সা। আপনি স্টার্ট করেছেন কত? 40 টাকায়, যখন শেষ করলেন তখনই আপনার 40 টাকা। তাহলে আপনার অ্যাভারেজ প্রাইস দাঁড়ালো 37 টাকা 67 পয়সা। ঠিক আছে? তাহলে আপনি যদি বলেন যে ডিসেম্বর 2019-এ আপনার যদি 40 টাকা এনএভি প্রাইস থাকে, তাহলে আপনার টোটাল ভ্যালু কত দাঁড়ালো? টোটাল ভ্যালু দাঁড়ালো 25,492 টাকা টোটাল। তাহলে ইনভেস্টমেন্ট কত করেছেন? 24,000, আর আপনার ভ্যালু কত দাঁড়ালো? 25,492 টাকা। আপনার নেট প্রফিট দাঁড়ালো 1,492 টাকা। জানেন কেন হলো? এটা হলো রুপি কস্ট অ্যাভারেজিংয়ের জন্য। ধরুন আপনি প্রথম বছরই 24,000 টাকা ইনভেস্টমেন্ট করে দিতেন, জানুয়ারি 2019-এ 24,000 টাকা ইনভেস্টমেন্ট করে দিতেন, সেম ডিসেম্বরে
2019-এ আপনার সেম এনএবি প্রাইস থাকবে 40 রুপিস, আপনার ভ্যালু 24,000-ই থাকতো। তো আপনি যেহেতু ওটাকে মান্থলি বেসিসে ইনভেস্টমেন্ট করেছেন, রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট করেছেন, তাতে আপনার বেনিফিটটা কী হলো, নাম্বার অফ ইউনিটস বেশি পেলেন, আপনার গ্রোথটা বেশি হলো। তো সবসময় আপনি রেগুলার ইনভেস্টমেন্ট করবেন, রেগুলার ইনভেস্টমেন্ট করলে আপনি রুপি কস্ট অ্যাভারেজিংয়ের বেনিফিট পাবেন। তো সবসময় চেষ্টা করবেন যে না, এটা না যে আপনি এসআইপির মাধ্যমে রেগুলার ইনভেস্টমেন্ট করতে পারবেন, এটা না, আপনি লামসামের মাধ্যমেও করতে পারবেন। ধরেন আপনি বললেন যে আজকে আমার 5,000 আছে, আমি 5,000 দিলাম, এই মাসে পরের মাসে 10,000 দিলাম, বা আপনার মনে হলো এখন মার্কেট ডিপ করেছে, সেই সময় আপনি অ্যাডিশনাল পারচেস করলেন, সেটাও করতে পারবেন। রেগুলার ইনভেস্টমেন্ট শুধু এসআইপির মাধ্যমে করা যায় এটা না, আপনি লামসামের মাধ্যমেও রেগুলার ইনভেস্টমেন্ট করতে পারবেন। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ইনভেস্টিং ওভার এ লং পিরিয়ড অফ টাইম। কথার অর্থ হচ্ছে আপনি সবসময় আপনার ইনভেস্টমেন্টকে লং টার্মে করবেন। লং টার্মের কিছু বেনিফিটস আছে। কি কি বেনিফিটস আছে? প্রথম বেনিফিটস হচ্ছে আপনি কম্পাউন্ডিংয়ের বেনিফিট পাবেন। আপনি যদি কম্পাউন্ডিংয়ের বেনিফিট পেতে চান তাহলে আপনাকে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি যদি আপনার টাকাকে মাল্টিপ্লাই করতে চান, তাড়াতাড়ি মাল্টিপ্লাই করতে চান, তাহলে আপনাকে লং টার্মে ইনভেস্টমেন্ট করতে হবে। তো লং টার্মে আপনি কম্পাউন্ডিংয়ের বেনিফিট পাবেন। দ্বিতীয়ত হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট করলে আপনার যে ইনভেস্টমেন্ট রিস্ক আছে সেই ইনভেস্টমেন্ট রিস্কটাকে মিনিমাইজ হয়ে যায়, আপনি বলতে পারেন নীল হয়ে যায়, ইনভেস্টমেন্টের কোনো রিস্ক থাকে না লং টার্ম ইনভেস্টমেন্ট করলে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে, মানে কেন আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন, সব থেকে বড় পয়েন্টস হচ্ছে যে ইউ উইল স্লিপ বেটার এট নাইট। মানে আপনি যদি বলতে পারেন যে আপনি আরামসে ঘুমাতে পারবেন, আপনার বিপি হাই হবে না, এটা টেনশন থাকবে না সকালে যে ওপেনিং বেল কী হলো, মার্কেটের ক্লোজিং বেল কী হলো, এই টেনশনটা থাকবে না। তো সবসময় আপনি চেষ্টা করবেন লং টার্ম ইনভেস্টমেন্ট করতে। অ্যান্ড আমাদের যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। অ্যান্ড আপনাদের যদি কোনো কিছু কোশ্চিন থাকে তো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমরা চেষ্টা করব তার উত্তর দিতে। অ্যান্ড আরেকবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি, আপনাদের যদি পোর্টফোলিও রিলেটেড, মডেল পোর্টফোলিও রিলেটেড কোনো কোয়ারিজ থাকে বা অ্যাসেট অ্যালোকেশন রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, আমাদের বোর্ডলাইন নাম্বার আছে, সেই বোর্ডলাইন নাম্বারে ডেফিনেটলি কল করবেন। ইটস এ ফ্রি অফ কস্ট, আমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।